আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 30 তারিখ আসার ইচ্ছা প্রকাশ করেছেন তারেক রহমান। বলে না, কাছের লোকে ট্রেন ফেলায় বেশি, তারেক রহমানের ট্রেন ফেল হয়ে গেছে। স্টেশনের কাছেই বাড়ি, এখন বাড়ি থেকে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন বেড়ে গিয়ে চলে গেছে। কি হয়েছে আমি পরে বলছি। তার আগে এই যে সবাই বলে না, আমাদের দেশে বিশেষ করে সালাউদ্দিন সাহেব, আমাদের দেশে কোনো জঙ্গি নেই, জঙ্গি বলে আমাদের দেশে কিছু নেই। কিন্তু আমার কাছে কয়েকটা ভিডিও আছে, তাদেরকে জঙ্গি বলে চালানো হয়, তাদেরকে তৌহিদি জনতা বলে চালানো হয়। এই তৌহিদি জনতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কিন্তু শান্তি নেই। এই যত নষ্টের মূল হচ্ছে গিয়ে এই তৌহিদি জনতা। মেয়ে দিয়ে খাল খিচে দিলে তখন তৌহিদি জনতা, তখন যদি বাংলাদেশটা শান্তি আসে। এখন কথায় কথায় একটা বারবার উচ্চারণ হয় যে ভারতের কাছে মাথা নিচু করব না, স্বৈরাচারের সঙ্গী, দেশ বিরোধী কারবার, দেশকে ভারতবর্ষ আমাদের দেশকে লুণ্ঠন করেছে, এখন যাবতীয়। তারপরে তো বড় বড় ডায়লগ, চোখে চোখ রেখে কথা বলবো, তারপরে তো উপযুক্ত পরিবেশ না হলে যাব না, এই সমস্ত অনেক ডায়লগ বাজিটাই ছাড়া হয়েছে। আচ্ছা, একটা কথা আমায় বলুন তো, এই যে 2 বছর যে আপনাদের এবং ইউনূসের শাসন চললো, আপনাদের 6 মাস, ইউনূসের 18 মাস, 2 বছর, প্রায় একটু বেশি হবে। ভারতবর্ষকে আপনারা কি দিয়েছেন আর ভারতবর্ষ আপনাদের কি দিয়েছে? দাঁড়িপাল্লা হিসেব করুন, দেখবেন যে আপনাদের হিসেবে একটা বড় গোল্লা। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে ভারত বিদ্বেষ, ভারতকে ভেঙে খান খান করার জন্য হুমকি। আপনারা চীনের শি জিনপিং, সে যে এমন ঠাসান দিয়েছে, কোনো মুখ ফুটে কথা বেরোচ্ছে। আসলে চীনে ওসব চলবে না। আমেরিকায় গালিগালাজ হয়, আমেরিকায় ডেমোক্রেসি আছে, ট্রাম্পকে তেরে গালিগালাজ করছে। আমার দেশের ডেমোক্রেসি আছে, দেশের লোক আমাদের প্রধানমন্ত্রী গালিগালাজ করে। আমিও 2-1বার সমালোচনা করেছি, আমি যে একেবারে তাদের ওপরে যে আছি তা নয়, সমালোচনা আমিও করেছি। ভালো খারাপ কাজ হলে আমি সমালোচনা করব। যেমন বলেছি, এত তেল মারার কি দরকার। অবশ্য দেরিতে হলো, তো এখন চোখ খুলেছে। এখন বলছে যে না, অনেক দেরি হয়ে গিয়েছে। এবার জয়শঙ্কর খেপেছেন, প্রধানমন্ত্রী মোদী খেপেছেন, অজিত দোভাল খেপেছেন, রাজনাথ সিং খেপেছেন। মানে যারা যারা মাথায় বসে আছে তাদের সবাইকে আপনারা খেপিয়ে দিয়েছেন। এখন আপনারা এখন বোধোদয় হয়েছে, যদি আমরা না যাই তাহলে পরে তো আমাদের গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি তো জলে জলে চলে যাবে, ও তো হবে না। আমি এখনো বলছি, আগেও বলেছি, 2টো জিনিস আমি আগে বলেছিলাম প্রথম থেকে। এক, তারেক রহমান ভারতে আসবে না। সবাই যখন বলছিল আসবে, আমি তখন বলেছিলাম প্রথম থেকে আসবে না, এলো না। এই যে 30 তারিখের কথা বলছে, 30 তারিখে আবার একটা প্যাচ পয়সার করবে, যদিও ভারত সেই সুযোগ দেবে না, সে কথা পরে আসছে। আর একটা কথা আমি বলেছিলাম যে এই তৌহিদি জনতার হাতে তারেক রহমান মরবে। দেখে নেবেন, তৌহিদি জনতার হাতেই তারেক রহমান মরবে। কারণ যত রকমের গাড্ডা আছে,
সব গাড্ডায় ফেলার আসল জায়গা হচ্ছে ওইটা। শেখ হাসিনা 2 বছরে আপনারা শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের উন্নতি করতে পারলেন না কেন? শেখ হাসিনা তো গ্যাস চুরি করে থেকে আরম্ভ করে একেবারে চালের বস্তা বস্তা সব ঘাড়ে করে ভারতবর্ষে নিয়ে চলে এসছেন, এবং গ্যাসও নাকি ওখান থেকে রপ্তানি হতো চোরাই পথে, পাইপ লাইন দিয়ে। তাই এখন গ্যাসের জন্য, তেলের জন্য এখন হরকাচ্ছেন কেন ভাই? हम लोग तंग चुके हैं, अब तो पीछा छोड़ दे भाई। আমরা দেশটা স্বাধীন করে দিয়েছিলাম, আর যদি দেশটা আমরা স্বাধীন না করতাম তাহলে পরে ওই টিক্কা খানের বুটের নিচে এখনো কিন্তু পিষতে হতো। আপনাদের হচ্ছে থুতু ফেলে থুতু চাটার মতো অবস্থা। আপনার লজ্জা শরম কিছু নেই। এই যে এত বিপ্লব টিপ্লব দেখালেন, এখন বলছেন 30 তারিখে আপনারা আসবেন। মানে আপনারা আসবেন বললেই তো হলো না। নরেন্দ্র মোদী তো শুরুতেই বলে দিয়েছিলেন 22, 23, 24, 25 এর মধ্যে এলে আসবেন, বা 22, 23, 24 এরকম কিছু একটা হবে, এর মধ্যে আসবেন, তারপরে ব্যস্ত হয়ে যাব। উনি ওনার ইচ্ছে মতো 30 তারিখে উনি ডেট ঠিক করেছেন, উনি যাবেন, হুজুর আসবেন। হুজুরের জন্য একেবারে ফুলের থালা নিয়ে আমরা একেবারে নর্তকীরা নৃত্য করতে করতে তাকে প্লেন থেকে নামিয়ে গাড়িতে ওঠাবে, উঠিয়ে তাকে নিয়ে যাবে। শুনুন, যে সম্মান পাবার যোগ্য নয় তাকে সম্মান দেখাতে যাবেন না। জীবনে এটা একটা বড় শিক্ষা। যদি সম্মান পাওয়ার যোগ্য হতো তাহলে পরে ওইখানে রাষ্ট্রপতি ভবনে উনি উপস্থিত হতেন এবং সম্মানটা উনি পেতেন। তাতে কিন্তু বিশ্বে ওনার মাথাটা উঁচু হতো যে বৃহৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উনি একটা এই সম্মান পেয়েছেন, তাহলে পরবর্তী রাষ্ট্রপ্রধানরা তাকে একটু সম্মানের চোখে দেখতেন। আর নিজের গাড্ডা নিজে খুঁড়েছেন। এখন তো সবাই ক্ষেপে আছে। এখন 30 তারিখ উনি বলেছেন আসার একটা উদ্দেশ্য, একটা করেছেন যে আমি 30 তারিখ যেতে চাই। তা প্রধানমন্ত্রী গতকালকে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দিয়েছেন যে আপনি জানিয়ে দিন যে 28 পর থেকে আমি এখন প্রচন্ড ব্যস্ত, আমি কোনো রকম টাইম হয়তো দিতে পারবো না, দিতে পারলে আমি জানাবো। আপনারা অভদ্রতা করতে পারেন, একটা চিঠির প্রাপ্তি স্বীকার না করতে পারেন, কিন্তু ভারতবর্ষ অভদ্র নয়। ভারতবর্ষ চিঠির প্রাপ্তি স্বীকার করে এবং তার উত্তরও দেয়। সামনে শুক্রবার দিন জয়শঙ্কর দেখবেন আমাদের জয়সওয়াল কি বলেন, ঠিক কূটনৈতিক উত্তর দিয়ে দেবেন। আর জয়শঙ্কর তো আমাদের বলেই দিয়েছেন পারস্পরিক সম্মানের ভিত্তিতে কথাবার্তা হবে। আপনি আমায় অসম্মান করবেন, আমি আপনাকে সম্মান করে যাব, দুটো তো একসঙ্গে চলতে পারে না। যেমন পাকিস্তানের ক্ষেত্রে বলেছিলেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, এখানেও বলবেন যে জিহাদ আর জল একসঙ্গে বইতে পারে না। তো জিহাদ নিয়ে আপনারা থাকুন, আমাদের মতো থাকতে দিন। আর যখন ব্যবস্থা নেওয়ার হবে তখন তো ব্যবস্থা হবেই। আজকে একটা বৈঠক আছে, বৈঠক এখন এই 11টায় শুরু হয়েছে, বৈঠকটা চলছে। এই বৈঠক হওয়ার পরেতে আপনারা তৌহিদি জনতা যে আছে না, তৌহিদি জনতার ঘাড়ে কিরাম পড়বে দেখবেন। তৌহিদি জনতা সব হাওয়া হয়ে যাবে। এটাকে মোটেই হালকা করে নেবেন না। আর এখানে আসার চেষ্টা করবেন না, কারণ এখানে আসার অনুকূল পরিবেশ নেই। আপনারা যেটা অনুকূল পরিবেশের কথা বলছিলেন জাহিদুর রহমান, যে এখন যাওয়ার মতো অনুকূল পরিবেশ নেই, আমরাই বলে দিচ্ছি এখন অনুকূল পরিবেশ নেই, তাই দয়া করে আসবেন না। করজোরে বলে দিচ্ছি, দয়া করে আসবেন না।
এর থেকে বড় যুদ্ধ মারা আর কি হতে পারে কূটনৈতিক ভাষায়? এর থেকে বড় কিছু হতে পারে না। আপনারা জুতো খেলেও আপনাদের শিক্ষা হবে না। এই যে বিদ্যুতের বিল ঝপ করে বাড়িয়ে দিয়েছে, টাইট মারছে তো, এগুলো টাইট মারছে। আমি তো বলেছি টাইট মারবে। এবার খাবারের দাম বাড়বে, সমস্ত ট্যাক্স ফ্যাক্স গুলো বসবে, একসময় কেনার আয়ত্তের বাইরে চলে যাবে। ভারত সরাসরি না করবে না, কেনার আয়ত্তের বাইরে চলে যাবে। আমরা টাকা দিয়ে কিনি, টাকা আর গাঁটের থেকে টাকা আর বেরোবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাংলাদেশে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে 26শে আগস্ট 1 ঘন্টার জুটিকা সফর করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন। কিন্তু আমাদের হাতে যেসব তথ্য এসেছে সেগুলোর ভিত্তিতে ভুটানের রাজার এই হঠাৎ স্টপ ওভার বা যাত্রা বিরতিকে বেশ রহস্যময় বলা যায়। একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, সিঙ্গাপুরে ভুটানের রাজার কোনো অফিসিয়াল বা রাষ্ট্রীয় সফর ছিল না। এমনকি 25শে আগস্ট ভুটানের রাজা নিজ দেশে বৈঠক করেছেন। সবচেয়ে বড় রহস্য হলো, সিঙ্গাপুর থেকে ভুটানের ট্রুক এয়ারের যেসব ফ্লাইট যায় সেগুলোর কোনো যাত্রা বিরতি কোথাও দেওয়া হয় না। যদি কখনো জরুরি কোনো বিশেষ প্রয়োজনে কিংবা জ্বালানি নিতে যাত্রা বিরতি দিতে হয়, তাহলে ভারতের গুয়াহাটিতে যাত্রা বিরতি দেওয়া হয়। কিন্তু বুধবারের ট্রুক এয়ারের ফ্লাইটটি রহস্যময় কারণে ঢাকায় যাত্রা বিরতি দিয়েছে। প্রশ্ন হলো, ভুটানের রাজা কেন সিঙ্গাপুরে গিয়েছিলেন, আবার সেখান থেকে ভুটান ফেরার পথে কেন ঢাকায় যাত্রা বিরতি নিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের সাথে ভুটানের সম্পর্ক অনেক পুরাতন। 1971 সালের 6 ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশ দুটির মধ্যে বিশেষ শ্রদ্ধাবোধ ও আত্মিক সম্পর্ক তৈরি করেছে। ল্যান্ডলক কান্ট্রি হয় ভুটান অনেক কিছুর জন্য বাংলাদেশের উপর নির্ভর করে। তারপরও ভুটানের সাথে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছিল 2020 সালে। ভুটান চায় বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে, আর বাংলাদেশ ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আনতে চায়। এসব বিষয়ে ভুটানের শীর্ষ প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। যেমন গত বছরের 22 থেকে 24শে নভেম্বর বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে সফর করেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ওই সফরে দেশ দুটির পক্ষ থেকে যৌথ বিবৃতিও দেওয়া হয়েছিল। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভুটানের রাজকীয় সরকার বা আরজিওবি এবং বাংলাদেশ সরকারের মধ্যে সবশেষ চতুর্থ ফরেন অফিস কনসালটেশন বা এফওসি অনুষ্ঠিত হয়েছে চলতি আগস্ট মাসের 18 তারিখ। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভুটানের পররাষ্ট্র সচিব পেমা টেকলুক দর্জি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিএম। ওই সফরের পর থেকে ভুটানের কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি বাংলাদেশে আসছেন এমন খবর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল না। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 26শে আগস্ট দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিমানবন্দরে ট্রানজিটের জন্য ভুটানের রাজাকে শুভেচ্ছা জানিয়েছেন। 26শে আগস্ট ভোরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজা মহামান্য জিগমে খেসার নামগে ওয়াংচুককে অভ্যর্থনা জানান। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়, ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে ল্যান্ড করার পর ভুটানের রাজাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে ভুটানের রাজা কেন হঠাৎ করে 1 ঘন্টার যাত্রা বিরতিতে ঢাকায় এসেছেন সেটি বলা না হলেও বাংলাদেশের রাষ্ট্রপতি ও ভুটানের রাজার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সেটির একটি আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়।
বলা হয়েছে ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের সুবিধাজনক সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার বাবা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেছেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন সহ সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সিঙ্গাপুর থেকে আসা ভুটানের রাজাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি সকাল 6:30টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং এর তথ্য বলছে, সিঙ্গাপুর থেকে এই উড়োজাহাজটি মধ্যরাতে 2:40 ছাড়ে এবং সেটি ঢাকায় এসে পৌঁছে 5:20 আর ঢাকা থেকে ছেড়ে যায় ভোর 6:34 এবং ভুটানের পারো বিমানবন্দরে পৌঁছে 7:20। সিঙ্গাপুর থেকে ভুটানের ট্রুক এয়ারের যে বিমানটি নিয়মিত যাতায়াত করে সেটির নম্বর হলো KB541, কিন্তু রাজাকে বহনকারী ফ্লাইটটির নাম্বার ছিল KB543। সিঙ্গাপুর থেকে ভুটানের পারোতে যাওয়া ট্রুক এয়ারের ফ্লাইটগুলো সাধারণত যাত্রা বিরতি দেয় না, তবে জ্বালানি বা অন্য কোনো জরুরি প্রয়োজনে যাত্রা বিরতি দিতে হলে সেটি দেওয়া হয় ভারতের গুয়াহাটি বিমানবন্দরে। এই কারণে ভুটানের রাজার এই বিশেষ যাত্রা বিরতি নিয়ে বেশ রহস্য তৈরি হয়েছে। আবার একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে ভুটানের রাজা কোনো রাষ্ট্রীয় বা সরকারি সফরে সিঙ্গাপুরে যাননি। তার এর আগের সফর নিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছিল, কিন্তু এবারের সফর নিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সিঙ্গাপুরের ভুটানের এমবাসি থেকে কোনো বিবৃতি দেওয়া হয়। আমাদের হাতে আসা একটি ছবিতে দেখা যাচ্ছে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে 25শে আগস্ট ভুটানে দেশটির সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। সে বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে বিশেষ বিমান যোগে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন এবং সেখান থেকে আবার কয়েক ঘন্টার মধ্যে ভুটান ফেরার পথে ঢাকায় যাত্রা বিরতি দিয়েছেন। একদিনেরও কম সময়ে তিনি কেন সিঙ্গাপুরে গেলেন, আবার তার মাঝে যাত্রা বিরতি দিতে গিয়ে গুয়াহাটিতে না থেমে ঢাকায় কেন থামলেন? একটি সূত্র বলছে, ভুটানের রাজার গেলফু মাইন্ডফুলনেস সিটি মেগা প্রকল্পে সিভিল ইঞ্জিনিয়ারিং পরামর্শে কাজ করছে সিঙ্গাপুরের সারভানা জিওরাং, কিন্তু এই গেলফু মাইন্ডফুলনেস সিটির মূল কাজটি করছে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা ডেনিশ স্থাপত্য প্রতিষ্ঠান বাইয়েক এঞ্জেলস গ্রুপ বা বিআইজি। তাছাড়া মাত্র কয়েকদিন আগেই রাজার দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ কেন খুব সংক্ষিপ্ত সময়ের জন্য রাজা সিঙ্গাপুরে গেলেন? সিঙ্গাপুরের একটি সূত্র বলছে, রাজার সাথে সিঙ্গাপুরের অন্য দুটি দেশের দুজন প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে, তবে সেই প্রতিনিধিরা কোন দেশের তা জানাতে চায়নি সূত্রটি। দ্বিতীয় প্রশ্ন হলো, কেন রাজা এত ভোরে ঢাকায় যাত্রা বিরতি নিলেন, যেখানে সিঙ্গাপুর থেকে ভুটানের ফ্লাইটে কোনো যাত্রা বিরতি দেওয়া হয় না? সংশ্লিষ্ট একটি পক্ষ মনে করছে বিশেষ কোনো বার্তা দিতেই তিনি হয়তো ঢাকা এসেছিলেন। অতীতে ভুটানের দায়িত্ব পালন করেছেন এমন একজন কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দক্ষিণ এশীয় অঞ্চলের কূটনীতিতে অনেক সময় কোনো কোনো দেশের মধ্যে জটিলতা বাড়লে তৃতীয় কোনো দেশ, বিশেষ করে নেপাল বা ভুটানের মতো দেশগুলোর প্রতিনিধিরা বিশেষ বার্তা বাহকের ভূমিকা পালন করে, তবে সেটি ঘটে থাকে একেবারেই পর্দার আড়ালে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অস্থিরতার কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। যদিও দেশ দুটির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে তারেক রহমানের দিল্লি সফর পুরোপুরি বাতিল হয়নি, এখনো এটি নিয়ে কাজ চলছে। দিল্লি সূত্রগুলো বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করে দিয়ে ভারতের স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সম্প্রতি একটি রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর চিন্তা বেড়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে,
আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের তৎপরতা বেশ বাড়ছে, যেটি ভারত এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও ভুটানের নিরাপত্তার জন্য শঙ্কা বাড়াচ্ছে। বিজেপি সাংসদ ডক্টর রাধামোহন দাস আগরওয়ালের নেতৃত্বে এই কমিটির রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় কারাগার থেকে মুক্তি পাওয়া বা পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও চরমপন্থীরা ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। সূত্রগুলো বলছে, নিরাপত্তা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু নিয়ে আলোচনার জন্য দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়া জরুরি। যদিও ভুটানের রাজা সিঙ্গাপুরে কাদের সাথে বৈঠক করেছেন তা নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি, তবে তার এভাবে ঝটিকা সফর ও যাত্রা বিরতির কারণে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে, বাংলাদেশকে তৃতীয় কোনো পক্ষের বিশেষ বার্তা দিতেই কি ভুটানের রাজা 1 ঘন্টার জন্য ঢাকা বিমানবন্দরে এসেছিলেন। অবশ্য ভুটানের রাজা এর আগেও ঢাকায় এসেছিলেন, তবে সেটি ছিল শেখ হাসিনার আমলে এবং একেবারে রাষ্ট্রীয় সফরে। 2024 সালের 25শে মার্চ ভুটানের রাজা 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এটি ছিল বাংলাদেশের কোনো দেশের শীর্ষ নেতার প্রথম সফর। ওই সফরে শেখ হাসিনার সাথে একান্ত বৈঠকও করেছিলেন ভুটানের রাজা এবং তার সাথে রানী জেসুন পেমাও উপস্থিত ছিলেন, যদিও এবারের যাত্রা বিরতিতে রানী ছিলেন না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 2024 সালে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা ও রানী বাংলাদেশ সফর করেছেন। ভুটানের রাজার সাথে শেখ পরিবারের বেশ কয়েকজন সদস্যের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দর্শক, ভুটানের রাজার সেবারের সফর নিয়ে ঢাকায় দেশটির দূতাবাস বেশ বড় বিবৃতি দিলেও রাজার এবারের সফর নিয়ে ঢাকায় দেশটির দূতাবাস তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়নি। দূতাবাসের ফেসবুক পেজে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া একটি ফেসবুক পোস্ট এবং রাষ্ট্রপতির নিজের ফেসবুকে দেয়া একটি ভিডিও শেয়ার করা হয়েছে, অথচ দেশটির দূতাবাসের প্রতিনিধিও ঢাকার বিমানবন্দরে উপস্থিত ছিল। আবার ভুটানের রাজা কিংবা রানী নিজেদের ফেসবুক পেজে যে কোনো বিদেশ সফরের তথ্য তাদের ওয়ালে পোস্ট করেন, কিন্তু এবারের সিঙ্গাপুরে যাওয়া এবং ঢাকায় যাত্রা বিরতি নিয়ে কোনো পোস্ট রাজার ওয়ালে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে রাজা সিঙ্গাপুরে ঠিক কাদের সাথে বৈঠক করেছেন এবং ঢাকায় কেন এত ভোরে যাত্রা বিরতি করলেন, সেটির রহস্য থেকেই গেল। এখন এ পর্যন্ত।